মুক্তিযুদ্ধের ইতিহাস অথবা শহীদদের সংখ্যা ইট ইজ নট এ বাইবেল, ইট ইজ নট এ কোরআন যে এটা নিয়ে কথা বলা যায় না। আপনি যখন কথা বলতে দিবেন না তার মানে হলে আপনি সত্য গ্রহণ করার জন্য রাজি না। আপনার ডিবেট হবে, ডিবেট হয়ে সেটেল হবে। কই আপনাদের একটা কমিশন গঠন করে নাই, একটা কমিশন হয়েছিল, সেই কমিশন তো কনক্লুড করে নাই। আমি একজন নাগরিক হিসেবে আমি জানতে চাই যে হোয়ার ইজ দ্য লিস্ট, এটার প্রবলেম কথা, এটা নিয়ে কথা বলা যাবে না। তাহলে এই দেশের স্বাধীনতার মূল্য কি? আমরা নাগরিক, আপনি বলেন ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, হোয়ার ইজ দ্য এক্সপ্রেশন? আপনি হিসাবে আর যে ওই কালকে আমাদের রিজভি সাহেব একটা কথা বলেছে যে মুরগি সাপ্লাই দিত মিলিটারি ক্যাম্পে, তার বক্তব্য সে এমন স্বাধীনতাপন্থী হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই চেতনা এবং চেতনা বিরোধী, আপনি দেখেন যদি সত্যিকার আসে মুরব্বীদেরকে জিজ্ঞেস করবেন, 1%-এর কম লোক স্বাধীনতার বিপক্ষে ছিল, বাকি সব স্বাধীনতার পক্ষে ছিল। আপনি লেফটেন্যান্ট জেনারেল শওকত সাহেব একটা ডেফিনেশন দিয়েছে মুক্তিযোদ্ধা কারা, যারা নোটের রাজাকার বাদে বাকি সবাই মুক্তিযোদ্ধা, তারা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি মুক্তিযুদ্ধের জন্য সাপোর্ট করেছে। এই মুক্তিযোদ্ধার লিস্টটা বানানোতে একটা রং কনসেপশন, বাকি সব মুক্তিযোদ্ধা। তো আপনি সেই সব এখন এই স্বাধীনতা চেতনা করে এবং আপনার বিপক্ষে কথা বললেই আপনি তাকে পাকিস্তানি পন্থী বলবেন। আপনি যখন পাকিস্তানি পন্থী বলবেন তখন আপনাকে তো ইন্ডিয়ান পন্থী বলা যায়। সো একটা ডিবেট উঠাইলে আপনাকে পাকিস্তানপন্থী বানাবে, স্বাধীনতার বিপক্ষে বানাবে। এইগুলো বেসিক্যালি ব্যক্তি স্বার্থে এই সুবিধাবাদীরা করে, যারা মুরগি সাপ্লাই দিত এবং যাদের সংগঠনের নাম হয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি। ঘাতকের সাথেই সন্ত্রাসী কথাটা জড়িত। সো ইতিহাস আপনার সময়ের সাথে কারেকশন হবেই, এইটা হচ্ছে ইতিহাসের নেচার। এখন আপনি মানলেন কি মানলেন না, আপনার একটা ডিবেট উঠতে পারে, যে কোনো এনি ব্যাড ডিবেট ইজ বেটার দ্যান নো ডিবেট। এবং আপনার একটা ডিবেট যদি মিথ্যা তথ্য নিয়েও শুরু হয়, সেইটা সত্যটাকে প্রকাশ করবে। সো আপনি যখন ডিবেটটাকে গ্রহণ করবেন না, তার মানে ওইটাই হচ্ছে স্বৈরাচারী মন মানসিকতার ডিবেট। আর এইটা নিয়ে আলোচনা করা এবং ডিনাই করা দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। কেউ এটাকে ডিনাই করছে না। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমার বাবা দাদা চাচা তারাও মুক্তিযোদ্ধা, তারা তো লিস্টে নাম নাই। আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দেন যে 44 বছরে প্রতিটা সরকার চেঞ্জের সাথে মুক্তিযোদ্ধাদের সংখ্যা কেন আপ ডাউন হবে? কি দুর্ভাগ্য যে সচিবরা তারা ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়ে তারপর বেনিফিট নিতে চায়, এবং এই ধরনের কালপিটদের এখনো যথাযথ বিচার করা হয় নাই। দে শুড হ্যাভ বিন ইন দ্য প্রিজন। তো এই জন্য আলোচনা করা এবং ডিনাই করা সম্পূর্ণ। যখনই আলোচনা আসে, যারা বিপক্ষ তারা এটাকে মিস ইন্টারপ্রেট করে বলে এটা বিপক্ষে। আমি ফাইনাল যে কথা বলতে চাই, আর একজন বিচারপতি দেখেন যে কেবল রিটায়ার করে যা খুশি তাই করে যাচ্ছে। হ্যাঁ, তার মোরাল টার্ফিউসিড নিয়ে কথা আছে, এবং বাজারে এই কথা এখন প্রচলিত আছে যে সে বিচারপতি হওয়ার পরে তার সম্পত্তি হু হু করে লন্ডনে বেড়ে গেছে। এটা হয়তো তদন্ত করলে বেড়ে যাবে। দেখেন একটি মানুষ, সে ইনু সাহেব যেমন সুযোগ পেলেই বেগম জিয়ার নামে বিষোদ্গার করে, আর এই লোকটি একজন বিচারক হওয়া সত্ত্বেও সুযোগ পাইলে প্রেসিডেন্ট জিয়া বীরুত্তমকে যা খুশি তাই বলে, যেটা কোনো ভিত্তি নাই। এইরকম লো মরাল টার্পিচুটের একজন লোক যে বাংলাদেশের অ্যাপিলেট ডিভিশনে বিচারপতি হয়েছে, এটা এই জাতির জন্য একটা দুর্ভাগ্য। হ্যাঁ, আর এই প্রধান বিচারপতি খায়রুল হক যা কিছু করে গেছে, এটা প্রফেশনাল নেগলিজেন্স এবং ইন্টেনশনালি হি হ্যাজ ডান। অনেকেই এখন বলে থাকে যে তার নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য, যেমন সে ওই যে ত্রাণের নিয়ে চিকিৎসা টাকা নিয়েছিল এবং ল কমিশনের চেয়ারম্যান হওয়ার জন্য এটা করে দিয়েছে। তার যেখানে আপনার মনে আছে সাইমালটেনিয়াসলি দুইটা ঘটনা ঘটছিল, যে মুন সিনেমা হল নিয়ে একটা ইস্যু চলতেছিল, যে সেখানে আসছে যে সংবিধান কেয়ারটেকার গভর্নমেন্ট আনকনস্টিটিউশনাল, আর একই সাথে একটা কমিটি গঠন করা হয়েছিল যেটা সাজেদা চৌধুরী সেটা প্রেসিডেন্ট ছিল, মূলত সুরঞ্জিত সেনগুপ্ত সেটা চালিয়েছে। তো যে মুন সিনেমা হল সেইখানে 11 জন এমিকাস কিউরি নিয়োগ করা হয়েছিল। 11 জনের ভিতরে 10 জন ওপিনিয়ন দিয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্ট শুড কন্টিনিউ। এবং যেটা জাতীয় কমিটি যেটা হয়েছিল, সেখানেও যারা পার্টিসিপেট করেছে, বিএনপি সেখানে যায়নি এবং না যাওয়ার যথেষ্ট কারণ ছিল। সেখানেও ম্যাক্সিমাম যারা এদেশের যারা সম্মানিত নাগরিক তারা এবং যে সমস্ত দল সেখানে ওপিনিয়ন রেখেছে, তারা ক্লিয়ারলি বলেছে যে ইট মাস্ট, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম মাস্ট কন্টিনিউ। সব কিছু ধূলিসাৎ করে কোথার ইশারায়, কার ইশারায় উনি একটা জাজমেন্ট দিল, এবং ওনার ঘাড়ে বন্দুক রেখে সেইটা সংশোধন আনা হলো। এবং এই বিচারের নামে, বিচারকের রায়ের ভিত্তিতে সংশোধন আছে, এর দ্বারা বাংলাদেশ সংবিধানের সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে ভূলিসাৎ করেছে এবং বাংলাদেশের গণতন্ত্রের জন্য এর একটা কালিমা।